আমার সকল স্নেহের ছাত্র ছাত্রীদেরকে সকলকে আবার আমার পক্ষ থেকে টার্গেট পয়েন্ট আর স্কুলের অনলাইন ক্লাসে আবার স্বাগত। তো আমি আবার তোমাদের সামনে ঈদের ছুটির পর আবার ফিরে আসলাম। তো করোনা ভাইরাসের জন্য বা কোভিড-19 জন্য স্কুল দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তো আমরা অনলাইন ক্লাসে উপর নির্ভর করে পঠন পাঠন চলছিল, কিন্তু আশা করেছিলাম হয়তো স্কুল খুলে যাবে, কিন্তু ভারত সহ পশ্চিমবঙ্গে এমনকি মালদা ডিস্ট্রিক্টেও করোনা রোগীর সংখ্যা দিনের পর দিন অত্যন্ত দ্রুত হারে বাড়তে রয়েছে। ফলে এমতো অবস্থায় আমাদেরকে আবারও অনলাইন ক্লাসের উপরে নির্ভর করতে হচ্ছে। আশা করি সকলেই সুস্থ রয়েছে। তো আমরা আবার এখন একটু পড়াশোনার দিকে নজর দেব বা দেখে নেব। ভারত যেমন বিভিন্ন ধরনের ভাষা, ধর্ম, বর্ণ, আচার আচরণ বৈচিত্র্য পরিপূর্ণ, ঠিক অনুরূপ ভাবে ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য পরিপূর্ণ। ভারতের বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়। কোথাও ভূমিরূপ বন্ধুর, আবার কোথাও সমতল, আবার কোথাও দ্বীপ, আবার কোথাও উপকূল ইত্যাদি ভূমিরূপগুলো ভারতে দেখা যায়। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতকে ভূপ্রকৃতির দিক থেকে প্রধানত 5টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, এই যে সাদা পাট বা অংশটা দেখা যাচ্ছে, এটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর হচ্ছে তার মাঝখানে যে বিশাল একটা লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। 3 নম্বর হচ্ছে এই যে যোগ প্লাস চিহ্ন চিহ্ন যে দেখা যাচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4, ভারতের পশ্চিমে রাজস্থান যে আছে, পাঞ্জাবের কিছু অংশ নিয়ে আছে মরু অঞ্চল অর্থাৎ মরুভূমি অঞ্চল। 5, দুই প্রান্তে আরব সাগর, এদিকে বঙ্গোপসাগর পূর্ব উপকূলীয় সমভূমি, আর এদিকে হচ্ছে তোমার পশ্চিম উপকূলীয় সমভূমি, আর এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপপুঞ্জ। অর্থাৎ 5 ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ভারতে দেখা যায়। তাহলে ভূপ্রাকৃতিক দিক থেকে ভারতের বৈচিত্র্যকে আমরা 5টা ভাগে পেলাম। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 মরু অঞ্চল, 5 উপকূলীয় সমভূমি ও দ্বীপ অঞ্চল। আমরা যে প্রথম পার্ট উত্তরের যে পার্বত্য অঞ্চল, ওই উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। ভারতের একেবারে উত্তরে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়ে অবস্থান করছে উত্তরের পার্বত্য অঞ্চল। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্ব দিকে নামচা বারোয়া পর্যন্ত এই উত্তরের পার্বত্য অঞ্চলটা বিস্তৃত। আবার উত্তর দিকে 33 বা উত্তরের দিকে 33 হিমালয় বা চীন তিব্বত যে আছে, আর দক্ষিণ দিকে উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যবর্তী জায়গাতে উত্তরের পার্বত্য অঞ্চলটা অবস্থান করছে। এই উত্তরের পার্বত্য অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে উত্তরের পার্বত্য অঞ্চলে বিস্তৃত হচ্ছে 2500 কিলোমিটার। আর যে অন্যান্য ভূপ্রকৃতি বিভাগগুলি রয়েছে তার মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চলটা হলো সবথেকে উঁচু অঞ্চল, পাহাড় বা পার্বত্যময় অঞ্চল। এটা উত্তর পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে উত্তর পূর্ব একটা ধনুকের আকারে বা অর্ধচন্দ্রাকৃতির আকারে অবস্থান করছে। এই উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে কারাকোরাম পর্বত শ্রেণী, আর হিমালয় পর্বত শ্রেণী, আরো আছে জাস্কার পর্বত শ্রেণী ইত্যাদি।
এই উত্তরের পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য দুটো পর্বতশ্রেণী হলো কারাকোরাম আর হিমালয় পর্বতমালা। এই উত্তরের পার্বত্য অঞ্চলের দুটো প্রধান পর্বতশ্রেণী। এতে যে কারাকোরাম আছে, কারাকোরামের গডউইন অস্টিন বা কেটু, গডউইন অস্টিন বা কেটু, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার। 8000 গডউইন অস্টিন বা কেটুর উচ্চতা হচ্ছে 8611 মিটার। এটি হলো ভারতের সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গ আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। এই উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে। পৃথিবীর উত্তরের পার্বত্য অঞ্চলে আবার অনেক ধরনের হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, বল্টারো, জেমো, হিসপার ইত্যাদি। এদের মধ্যে সিয়াচেন হিমবাহের উত্তরের পার্বত্য অঞ্চলে আছে। এই উত্তরের পার্বত্য অঞ্চলে সিয়াচেন হিমবাহ, যার দৈর্ঘ্য হচ্ছে, সিয়াচেন হিমবাহ দৈর্ঘ্য হচ্ছে 76 কিমি, 76 কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। তাহলে এই উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে। এই উত্তরের পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ বিভিন্ন নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে এই উত্তরের পার্বত্য অঞ্চলের হিমবাহগুলি থেকে। এবং এখানে বেশ কিছুটা গিরিপথ দেখা যায়, নাথুলা, জজিলা, বর্জিলা, বানিহাল ইত্যাদি গিরিপথ। গিরিপথ হচ্ছে কি যাতায়াতের পথ, প্রাকৃতিক ভাবে সৃষ্ট সংকীর্ণ পথকে বলা হয় গিরিপথ, অর্থাৎ যাতায়াতের পথ। তাহলে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল দেখতে পেলাম। পশ্চিম থেকে পূর্ব দিকে অর্ধচন্দ্রাকৃতি আকারে বিস্তৃত করছে, যার দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার অর্থাৎ 2500 কিলোমিটার, উচ্চতা প্রায় গড় উচ্চতা 5000 মিটারের বেশি। এবং এই অঞ্চলে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু অবস্থান করছে। আবার এখানকার উল্লেখযোগ্য দুটি পর্বতশ্রেণী হলো কারাকোরাম আর হিমালয় পর্বতশ্রেণী। কারাকোরামের গডউইন অস্টিন বা কেটু হলো ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, ভারতের প্রথম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এই অঞ্চলে অবস্থিত করছে। এবার উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য হলো হিমালয় পর্বত শ্রেণী। এই হিমালয় পর্বত শ্রেণী আবার উত্তর থেকে দক্ষিণে 4টা ভাগে, কিন্তু 6 এর বইয়ে 3টা ভাগে দেওয়া আছে। তো 4টা ভাগ, উত্তরে 33, তারপরে আছে উচ্চ হিমালয় বা হিমাদ্রি, মধ্য হিমালয় বা হিমাচল আর শিবালিক। এখানে 3টা ভাগ। তো উত্তরে হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, যার গড় উচ্চতা বলছে 6000 মিটারের বেশি। তারপরে হিমাচল বা মধ্য হিমালয়, যার গড় উচ্চতা ধরা হয়েছে প্রায় 3000 মিটারের বেশি। আর দক্ষিণের সর্বদক্ষিণের অংশটা হচ্ছে শিবালিক, যার গড় উচ্চতা বলছে 1500 মিটার। তাহলে উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতশ্রেণীকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। উত্তরে যে হিমালয় পর্বতশ্রেণী রয়েছে, এই হিমালয় পর্বতশ্রেণীকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 33 সবচেয়ে উত্তরের অংশ, উচ্চ হিমালয় বা অবহিমালয়, উচ্চ হিমালয় বা হিমাদ্রি, আর মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, আর সর্বদক্ষিণ এটা হচ্ছে তোমার শিবালিক। তো হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ। হিম মানে বরফ, আলয় মানে গৃহ, অর্থাৎ হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ। তাহলে আমরা উত্তরের যে 3টা বা পার্ট যে দেখতে পেলাম, হিমালয় উত্তরের পার্বত্য অঞ্চলের বা উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতশ্রেণীর যে উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা ভাগে ভাগ করলাম, 4টা ভাগে। তার মধ্যে সর্ব থেকে উত্তরের ভাগটার নাম হচ্ছে 33, তার পরবর্তী অংশটা হচ্ছে উচ্চ হিমালয় আমরা বা হিমাদ্রি। তো উচ্চ হিমালয় বা হিমাদ্রি সম্পর্কে আমরা এখন জানবো। উচ্চ হিমালয় বা হিমাদ্রি হলো
ভারতের ভূপ্রকৃতির যে উত্তরের পার্বত্য অঞ্চল আছে তার মধ্যে সব থেকে উঁচু স্থান উত্তরের হিমালয় বা হিমাদ্রি অঞ্চলটি। এটি হলো উত্তরের হিমালয়। এখানে কি করে সারা বছর বরফে ঢাকা থাকে। আর উত্তরের সারা বছর বরফে ঢাকা থাকে। এখানে পৃথিবীর উচ্চতম, এর গড় উচ্চতা হচ্ছে ৬০০০ মিটারের বেশি। দৈর্ঘ্য বলছে পশ্চিম থেকে পূর্ব দিকে দৈর্ঘ্য প্রায় ২৪০০ কিলোমিটার। হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বলছে গড় দৈর্ঘ্য বলছে ২৪০০ কিলোমিটার। আর প্রস্থ হচ্ছে ১২০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তা আমাদেরকে জানতে হবে কি উত্তর থেকে দক্ষিণে হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে ২৪০০ কিলোমিটার। আর এটি হলো উত্তর হিমালয়ের সর্বোচ্চ উঁচু অংশ। এখানে সারা বছরই পর্বতশৃঙ্গগুলো বরফে ঢাকা থাকে। এখানে পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গগুলি অবস্থিত। উঁচু উঁচু পর্বতশৃঙ্গ বা পৃথিবীর সবচেয়ে পর্বতশৃঙ্গ নেপালে যে মাউন্ট এভারেস্ট আছে, এই মাউন্ট এভারেস্ট এই উত্তর হিমাদ্রি অঞ্চলে অবস্থান করছে। এই মাউন্ট এভারেস্ট এর উচ্চতা হচ্ছে ৮৮৪৮ মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮৮৪৮ মিটার। শুধু মাউন্ট এভারেস্টই নয়, ভারত আর নেপাল সীমান্তে কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থান করছে। উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়ে যার উচ্চতা হচ্ছে ৮৫৯৮ মিটার। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে ৮৫৯৮ মিটার। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট যেটা নেপাল দেশে অবস্থিত, এর উচ্চতা হচ্ছে ৮৮৪৮ মিটার। এই উচ্চ হিমালয় বা হিমালয়ে অবস্থিত। তো মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, আর কাঞ্চনজঙ্ঘা হলো বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, কিন্তু ভারতের হলো দ্বিতীয়। বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের পর্বতগুলো রয়েছে, মাকালু, ধবলগুলি, নন্দা দেবী, অন্নপূর্ণা, গৌরী শঙ্কর ইত্যাদি পর্বতশৃঙ্গগুলো এই উচ্চ হিমালয় বা অবহিমালয়ে অবস্থান করছে। এখানে বেশ কিছু অংশে হিমালয় অন্নপূর্ণা গিরিশৃঙ্গগুলি অবস্থান করছে। তাহলে এটা আমরা জেনে গেলাম উত্তরের পার্বত্য অঞ্চলের যে উচ্চ হিমালয় আছে, এই উচ্চ হিমালয় বা হিমাদ্রিটা পশ্চিম থেকে পূর্ব দিকে এর বিস্তৃত হচ্ছে ২৪০০ কিলোমিটার। গড় উচ্চতা হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের ৬০০০ মিটার এবং এর প্রস্থ হচ্ছে ১২০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত এর প্রস্থ হয়ে থাকে। তাহলে আমরা এটা দেখতে পেয়ে গেছি এখানে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গগুলো যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরী শঙ্কর ইত্যাদি উঁচু উঁচু পর্বতশৃঙ্গগুলো উচ্চ হিমালয়ে অবস্থান করছে। তাহলে এটা হয়ে গেল উত্তরে। এবার আমাকে জানতে হবে পর্বত শৃঙ্গ কি। 6 এর বইয়ে লেখা আছে, সাইডে দেখবা জানকী বলে জায়গাতে আছে কি পর্বত শৃঙ্গ কি। পর্বত শৃঙ্গ হচ্ছে পর্বতের সবচেয়ে উঁচু স্থান, উঁচু জায়গা। পর্বত শৃঙ্গ কি, এটা আমি ধরে নিলাম কি এটা একটা পর্বত। এই পর্বতের সবচেয়ে উঁচু জায়গাটার নাম হচ্ছে পর্বত শৃঙ্গ। পর্বতের সবচেয়ে যে উঁচু জায়গা বা উঁচু স্থান, এই স্থানটাকে বলা হয় পর্বত শৃঙ্গ। এই উঁচু স্থানটাকে বলা হয় পর্বত শৃঙ্গ। দ্বিতীয়ত আছে পর্বত শ্রেণী কাকে বলে। অনেকগুলি পর্বত যদি সারিবদ্ধভাবে অবস্থান করে, অবস্থান করে তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। তাহলে আমরা পর্বত শ্রেণী সম্পর্কে জেনে গেলাম। পর্বত শ্রেণী আমরা কয়েকটি পরিভাষা জেনেছি। পর্বত শৃঙ্গ, পর্বতের যে সবচেয়ে উঁচু জায়গা বা স্থান আছে এটাকে বলা হয় পর্বত শৃঙ্গ। আর পর্বত শ্রেণীর পাশাপাশি অনেকগুলি পর্বত যদি সারিবদ্ধভাবে অবস্থান করে, অনেকগুলি পর্বত অবস্থান করে তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। তৃতীয় আছে পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি বলছে কোন একটা উঁচু জায়গা বা কোন একটা উঁচু স্থান থেকে যখন বিভিন্ন দিকে পর্বতগুলো বিস্তৃত হয়ে যায় তখন ওই
যে জায়গা থেকে বিভিন্ন দিকে পর্বতগুলো বিস্তৃত হচ্ছে ওই স্থানটা ওই জায়গাটাকে বলা সেটাকে বলা হয় পর্বত গ্রন্থি। যেমন আমরা জানি পামির পর্বত গ্রন্থি। তো মনে করে নিলাম কি এটা হলো পামির পর্বত গ্রন্থি। এই পামির পর্বত গ্রন্থি উত্তরে সবচেয়ে এদিকে কি গেছে হিমালয় পর্বতমালা, তারপরে কারাকোরাম পর্বতমালা, কুয়েনুন পর্বতমালা, এদিকে হিন্দুকুশ, সুলেমান ইত্যাদি পর্বত শ্রেণীগুলো বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে। তাহলে একটা উঁচু জায়গা বা একটা উঁচু স্থান থেকে যখন বিভিন্ন দিকে পর্বত শ্রেণীগুলো বিস্তৃত হয় তখন ওই স্থানটাকে বলা হয় পর্বত গ্রন্থি। উপত্যকা কি? উপত্যকাটা হচ্ছে দুটি পর্বতের বা দুই পর্বতের, এটা একটা পর্বত আর এটা একটা পর্বত, তাহলে এটা একটা পর্বত আর এটা একটা পর্বত, তাহলে দুটো পর্বতের মধ্যবর্তী নিচু জায়গা বা স্থানটাকে বলা হয় উপত্যকা। তাহলে এটা হলো উপত্যকা। একটা পর্বত আর এটা একটা পর্বত, অর্থাৎ দুই পর্বতের মধ্যবর্তী যে নিচু জায়গা বা অবনমিত স্থান থাকে ওই স্থানটাকে বলা হয় উপত্যকা। গিরিপথ কি? গিরিপথ হচ্ছে দুটি পর্বতের মাঝখান দিয়ে সংকীর্ণ প্রাকৃতিক ভাবে সৃষ্টি পথ, অর্থাৎ যাতায়াতের পথকে বলা হয় গিরিপথ। তাহলে প্রাকৃতিক ভাবে সৃষ্ট পর্বতের মাঝখান দিয়ে যে সরু পথ থাকে যাতায়াতের সেটাকে বলা হয় গিরিপথ। যেমন নাথুলা গিরিপথ, জজিলা গিরিপথ, বানিহাল গিরিপথ ইত্যাদি। হিমবাহ, হিম মানে বরফ, বাহ মানে প্রবাহিত হওয়া, অর্থাৎ বিশাল একটা জায়গার বা একটা অঞ্চলের হিম বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে আর ভূমি ঢাল বরাবর, প্রত্যেকটা বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, তো এটা একটা ভূমি ঢাল আছে, আর মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন একটা জায়গা থেকে একটা জায়গায় ধীর গতিতে চলমান অবস্থায় রয়েছে, এই চলমান অবস্থায় বরফের স্তূপকে বলা হয় হিমবাহ। এটা মনে করলাম বরফ, এই বরফ বা হিমবাহ, বরফটা কি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টানে আর পর্বতের ঢালবে নিচের দিকে আসছে বা চলছে, চলন্তশীল বা গতিশীল অবস্থায় রয়েছে, এটাকে বলা হয় হিমবাহ। তাহলে আমরা জেনে গেলাম পর্বতশৃঙ্গ কাকে বলে, পর্বত শ্রেণী কি, পর্বত গ্রন্থি কি, উপত্যকা কি, গিরিপথ কি আর হিমবাহ কি। আর উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আজকে আমরা জানলাম। উত্তরের পার্বত্য অঞ্চল বেশ কয়েকটা ভাগ করা হয়েছে, সবচেয়ে চারটা, তো 33, তারপরে হচ্ছে উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তারপরে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় আর শিবালিক, চারটা। উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে চারটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে উত্তরের যে পার্বত্য অঞ্চলটা রয়েছে, এই উত্তরের পার্বত্য অঞ্চলে কারাকোরাম আর হিমালয় পর্বত উল্লেখযোগ্য। কারাকোরামের গার্ডিন ওস্টিন বা কেটি হলো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, বিশ্বের দ্বিতীয় পর্বতশৃঙ্গ ইত্যাদি। আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার বাকি অংশটুকু সম্পর্কে আলোচনা করা হবে।